আজকের নিবেদন হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অতিথি। শুরু হচ্ছে আজকের নিবেদন। কাঁঠালিয়ার জমিদার মতিলাল বাবু নৌকো করিয়া সপরিবারে স্বদেশে যাইতেছিলেন। পথের মধ্যে নদী তীরে এক গঞ্জের নিকটে নৌকো বাঁধিয়া পাকের আয়োজন করিয়াছেন। এমন সময় এক ব্রাহ্মণ বালক আসিয়া জিজ্ঞাসা করিল, বাবু, তোমরা যাচ্ছ কোথায়? প্রশ্নকর্তার বয়স 15-16 অধিক হইবে না। মতিলাল বাবু উত্তর করিলেন, কাঁঠালে। ব্রাহ্মণ বালক কহিল, আমাকে পথের মধ্যে নদী গায়ে নামিয়ে দিতে পারো? বাবু সম্মতি প্রকাশ করিয়া জিজ্ঞেস করিলেন, তা তোমার নাম কি? ব্রাহ্মণ বালক কহিল, আমার নাম তারাপদ। গৌরবর্ণ ছেলেটিকে বড় সুন্দর দেখিতে, বড় বড় চক্ষু এবং হাস্যময় ওষ্ঠাধারে একটি সুললিত প্রকাশ পাইতেছে। পরিধানে একখানি মলিন ধুতি, অনাবৃতি দেহখানি কোনো শিল্পী যেন বহু নিখুঁত করে তাকে গড়িয়া দিয়াছেন। মতিলাল বাবু তাহাকে পরম স্নেহে বলিলেন, বাবা, তুমি এখানে স্নান করে এসো, এখানে আজ আহারাতি হবে। তারাপদ বলিল, রসুন, বলিয়া তৎক্ষণাৎ অসংকোচে রন্ধনের আয়োজনে যোগদান করিল। মতিলাল বাবুর চাকরটা ছিল হিন্দুস্তানি। মাছকোটা প্রভৃতি কার্যে তাহার তেমন পাটু ছিল না। তারাপদ তাহার কাজ লইয়া অল্পকালের মধ্যেই সুসম্পন্ন করিল এবং দু একটি তরকারি অভ্যস্ত নৈপুণ্যের সহিত রন্ধন করিয়া দিল। পাককার্য শেষ হইলে তারাপদ নদীতে স্নান করিয়া বোচকা খুলে একটি শুভ্র বস্ত্র পরিল। একটি ছোট কাঠের কাঁকে লইয়া মাথায় বড় বড় চুল কাপড় হইতে গিবার উপর ফেলিল এবং মার্জিত পাইতার গুছিয়ে বক্ষ বিলম্বিত করিয়া মতিবাবু তাহাকে নৌকার ভিতরে লইয়া গেলেন। সেখানে মতিবাবুর স্ত্রী এবং তার নবমবর্ষ এক কন্যা বসিয়াছিলেন। মতিবাবুর স্ত্রী অন্নপূর্ণা এই সুন্দর বালকটিকে দেখিয়া স্নেহে উচ্ছ্বাসিত হইয়া উঠিলেন। মনে মনে কহিলেন, আহা, কাহার বাছা, কোথা হইতে আসিয়াছে! ইহার মা ইহাকে ছাড়িয়া কেমন করিয়া প্রাণ ধরিয়া আছে। যথাসময়ে মতিবাবু এবং এই ছেলেটির জন্য পাশাপাশি দুইখানি আসন পড়িল। ছেলেটি তেমন ভোজনপটু নহে। অন্নপূর্ণা তাহার স্বল্প আহার দেখিয়া মনে করিলেন সে বড় লজ্জা করিতেছে। তাহাকে ওটা এটা খাইতে বিস্তর অনুরোধ করিলেন, কিন্তু যখন সে আর হইতে নিরস্ত হইল তখন সে কোনো অনুরোধ মানিল না। দেখা গেল ছেলেটি সম্পূর্ণ নিজের ইচ্ছা অনুসারে কাজ করে, অথচ এমন সহজ করে যে তাহাতে কোনো প্রকার জেদ বা গুণ প্রকাশ পায় না। তাহার ব্যবহারে লজ্জার লক্ষণও লেশমাত্র দেখা গেল না। সকলের আহারাদি পরে অন্নপূর্ণা তাহাকে কাছে বসিয়া প্রশ্ন করিয়া তাহার ইতিহাস জানতে প্রবৃত্ত হইলেন। বিস্তারিত বিবরণ কিছু সংগ্রহ হইল না। মোট কথা এইটুকু জানা গেল, ছেলেটি 7-8 বৎসর বয়সে স্বেচ্ছাক্রমে ঘর ছাড়িয়া পালিয়া আসিয়াছে। অন্নপূর্ণা প্রশ্ন করিলেন, তোমার মা নেই? তারাপদ কহিল, আছেন তো। অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, তিনি তোমাকে ভালোবাসে না? সে এই প্রশ্নে অত্যন্ত অদ্ভুত জ্ঞান করিয়া বলিল, কেনই ভালোবাসবে না? অন্নপূর্ণা প্রশ্ন করিল, তবে তুমি তাকে ছেড়ে এলে যে? তারাপদ কহিল, তার আরও 4টি ছেলে এবং 3টি মেয়ে আছে। অন্নপূর্ণা বালকের এই অদ্ভুত উত্তরে ব্যথিত হইয়া গেলেন। ও মা, সে কি কথা! 5টি আঙুল আছে বলে 1টি আঙুল ত্যাগ করা যায়? তারাপদ বয়স অল্প, তাহার ইতিহাসও সেই পরিমাণে সংক্ষিপ্ত, কিন্তু ছেলেটি সম্পূর্ণ নতুনতর। সে তাহার পিতৃমাতার 4র্থ পুত্র, শৈশবেই পিতৃহীন হয়।
বহু সন্তানের ঘরেও তারাপদ সকলের অত্যন্ত আদরের ছিল। মা, ভাই বোন এবং পাড়ার সকলেরই নিকট হইতে সে অজস্র স্নেহ লাভ করিত। এমনকি গুরুমশাইও তাহাকে মারিত না। মারিলে বালকের আত্মীয় এবং সকলেই তাহাতে বেদনা বোধ করিত। এমন অবস্থায় তাহার গৃহত্যাগ করিবার কোনো কারণ ছিল না। যে উপকৃত রোগা ছেলেটা সর্বদা চুরি করে গাছের ফল বা গৃহস্থ লোকেদের নিকট তাহার চতুর্গণ প্রতিফল খাইয়া বেড়ায়, সেও তাদের পরিচিত। তাহার পরিচিত গ্রাম সেবার মধ্যে সকলে খোঁজ করিয়া তাহাকে গ্রামে ফিরিয়া আনিল। তার মাহা তাহাকে বক্ষে চাপিয়া ধরিয়া অশ্রুজলে আর্দ্র করিয়া দিল। তাহার বোনেরা কাঁদিতে লাগিল। তাহার বড় ভাই পুরুষ অভিভাবকের কঠিন কর্তব্য পালন উপলক্ষে তাহাকে মৃদুরকম শাসন করিবার চেষ্টা করিয়া অবশেষে পুরস্কার দিল। পাড়ার মেয়েরা তাহাকে ঘরে ঘরে ডাকিয়া আদর এবং বহুতর প্রলোভনে বাধ্য করিতে চেষ্টা করিল, কিন্তু বন্ধ। এমনকি স্নেহবন্ধনও তাহার সহিল না। তাহার জন্ম নক্ষত্র তাহাকে গৃহহীন করিয়া দিয়াছে। সে যখনই দেখিত নদী বইয়া বিদেশি নৌকো গুণ টানিয়া চলিয়াছে, গ্রামের বৃহৎ অসুস্থ গাছের তলে কোনো দূরদেশ হইতে এক সন্ন্যাসী আসিয়া আশ্রয় লইয়াছে, অথবা বেদের নদী তীরে পতিত মাঠে ছোট ছোট ছাটাই বাঁধিয়া বাখারে ছুলিয়া চাঙারি নির্মাণ করিতে বসিয়াছে, তখন অজ্ঞাত বহু পৃথিবীর স্নেহহীন স্বাধীনতার জন্য তাহার চিত্ত আসন্ত হইয়া উঠিত। উপরে উপরে 2-3 বার পলায়নের পর তাহার আত্মীয়বর্গ এবং গ্রামের লোক তাহার আশা পরিত্যাগ করিল। প্রথম সে একটা যাত্রা দলে সঙ্গ লইয়াছে। অধিকারী যখন তাহাকে পূর্ণনিবে স্নেহ করিতে লাগিল এবং দলস্থ ছোট বড় সকলের যখন সে প্রিয়পাত্র হইয়া উঠিল, এমনকি যে বাড়িতে যাত্রা হইত সে বাড়ির অধ্যক্ষণ পুরো মহিলাবর্গ যখন বিশেষরূপে তাহাকে আন করিয়া সমাদর করিতে লাগল, তখন একদিন সে কাহাকে কিছু না বলিয়া নিরুদ্দেশ হইয়া গেল, আর তার সন্ধান পাওয়া গেল না। তারাপদ হরিণ শিশুর মতো বন্দন ভীরু, আবার হরিণের মতো সঙ্গীত মুগ্ধ। যাত্রা গানে তাহাকে প্রথমকার হইতে বিভাগী করিয়া দেয়। গানের সুরে তাহার সমস্ত শিরার মধ্যে অনুকম্পন এবং গানের তালে তাহার সর্বাঙ্গ আনন্দ হইত। যখন সে নিতান্ত শিশু ছিল, তখন সঙ্গীত সভায় সে যেরূপ সঙ্গীত গম্ভীর বয়স্কভাবে গাইয়া লইত দেখিয়া প্রবীণ লোকের হাস্য সম্বরণ করা দুঃসাধ্য হইত। কেবল সঙ্গীত কেন, গাছের ঘন পল্লবের উপর যখন শ্রাবণের বৃষ্টিধারা পড়িত, আকাশে মেঘ ডাকিত, বর্ষার সন্ধ্যায় ভেকের কলরব, গভীর রাত্রে চিৎকার ধ্বনি সকলেই তাহাকে উতলা করিত। এই সঙ্গীতের মোহ আকৃষ্ট হইয়া সে পাঁচালীর দলের মধ্যে গিয়া প্রবিষ্ট হইল। দলাধ্যক্ষ তাহাকে পরম যত্নে গান শিখাইতেছিল এবং পাঁচালী মুখস্থ করে প্রবৃত্তি হইল। তাহাকে আপন বক্ষ পিঞ্জরের পাখির মতো প্রিয় জ্ঞান করিয়া স্নেহ করিতে লাগিল। পাখি কিছু কিছু গানও শিখিল। একদিন প্রত্যুষে উড়িয়া চলিয়া গেল। শেষবারে সে এক জিমনাস্টিকে জলে ছুটিয়াছিল। জ্যৈষ্ঠ মাসের শেষ ভাগ হইতে আষাঢ় মাসের অবসান পর্যন্ত এই অঞ্চলের স্থানে স্থানে পর্যায়ক্রমে বারোয়ারি মেলা হইয়া থাকে। 2-3 দলে যাত্রা পাঁচালীন কবি নর্তকী এবং নানাবিধ দোকান নৌকোযোগ ছোট ছোট নদী উপনদী দিয়া এক মেলা হইতে অন্য মেলা ঘুরিয়া বেড়িত। গত বছর হইতে কলিকাতায় এক ক্ষুদ্র জিমনাস্টিকের দল এই পর্যটনশীল মেলায় আমোদক্রমের মধ্যে যোগ দিয়াছিল। তারাপদ প্রথমত নৌকোরোহী দোকানির সহিত মিশিয়া মেলায় পানের খিল বিক্রিয়া করিয়াছিল। পরে তাহার স্বাভাবিক কৌতূহলবশত জিমনাস্টিকের ছেলের আশ্চর্য আকৃষ্টি হইয়া দলে প্রবেশ করিয়াছিল। তারাপদ নিজে নিজে অভ্যাস করিয়া ভালো বাঁশি বাজাইতে শুরু করিয়াছিল। জিমনাস্টিকের সময় তাহাকে দ্রুত তালে বাঁশি বাজাইতে হইত, এই তার একমাত্র কাজ ছিল।
এই দল হইতে তাহার শেষ পলায়ন। সে শুনিয়াছিল নন্দীগ্রামে জমিদার বাবুরা মহাসমারোহে একশকে যাত্রা খুলিতেছে। শুনিয়া সে তাহার ক্ষুদ্র পোঁচকাটি লইয়া নন্দীগ্রামে যাত্রার আয়োজন করিয়াছিল। এমন সময় মতিবাবুর সহিত তার সাক্ষাৎ হয়। তারাপদ পর্যায়ক্রমে নানা দলের মধ্যে ভিড়িয়া আপন স্বাভাবিক কল্পনাবৃত্ত প্রকৃতিভাবে কোনো দলের বিশ্বস্ত প্রাপ্ত হয় নাই। অন্তরের মধ্যে সে সম্পূর্ণ নিলিপ্ত এবং মুক্ত ছিল। সংসারে অনেক কুৎসিত কথাও সর্বদা শুনিয়াছে এবং অনেক কর্তব্য দৃষ্টি তাহার দৃষ্টিগোচর হইয়াছে, কিন্তু তাহার মনের মধ্যে সঞ্চিত হইবার তিলমাত্র অবসর প্রাপ্ত হয় নাই। এই ছেলেটি কিছুতেই খেয়াল ছিল না। অন্যান্য বন্ধনের ন্যায় কোনো প্রকারে তাহার মনকে বাধ্য করিতে পারে নাই। সেই সংসারে পাঙ্কিল জলের ওপর দিয়া রাজহংসের মতো সাঁতার দিয়া বেড়াইত। কৌতূহলবশত যতবার ডুব দিত তাহার পাখা শিখত বা মিলন হইতে পারিত না। এই জন্য এই গৃহত্যাগী ছেলেটির মুখে একটি শুভ্র স্বাভাবিক তারুণ্য আম্রনান ভাব প্রকাশ পাইত। তাহারে মুখশ্রী দেখিয়া প্রবীণ বিষয়ী মতিলালবাবু তাহাকে বিনা প্রশ্নে বিনা সন্দেহে পরম আদরে আহ্বান করিয়া লইলেন। আহারান্তে নৌকো ছাড়িয়া দিল। অন্নপূর্ণা পরম স্নেহে এই ব্রাহ্মণ বালককে তার ঘরের কথা, তার আত্মীয়জনের সংবাদ জিজ্ঞাসা করিতে লাগিলেন। তারাপদ অত্যন্ত সংক্ষেপে তাহার উত্তর দিয়া বাইরে আসিয়া পরিত্রাণ লাভ করিল। বাহিরে বর্ষার নদী উত্তম চাঞ্চল্য হইয়া উঠিয়াছে। তারাপদ নৌকো ছাদের উপরে পালের ছায়ায় গিয়া আশ্রয় লইল। পর্যায়ক্রমে ঢালু সবুজ মাঠ, প্লাবিত পাটের ক্ষেত, গাঢ় শ্যামল অমন ধানের আন্দোলন, ঘাট হইতে সংকীর্ণ পথ, ঘনবেষ্টিত ছায়াময় গ্রাম তাহার চোখের উপর আসিয়া পড়িল। এই জলস্থল আকাশ, এই চারিদিকে সচলতা মুখরতা এবং নৌকার ছাতার উপরে গিয়া তারাপদ ক্রমশ দাঁড়ি মাঝির সঙ্গে গল্প জুড়িয়া দিল। মাঝে মাঝে অবশ্য কমেতে মাল্লাদের হাত হইতে লগে লইয়া নিজেই ঠেলিতে প্রবৃত্তি হইল। মাঝি যখন তামাক খাইবার অবসর, তখন সে নিজে গিয়া হাল ধরিল। যখন সেদিকে পাল ফিরানো অবশ্য সমস্ত সে দক্ষতার সহিত সম্পন্ন করিয়া দিল। সন্ধ্যার প্রাককালে অন্নপূর্ণা তারাপদকে জিজ্ঞেস করিল, রাতে তুমি কি খাও? তারাপদ কহিল, যাই পাই তাই খাই, কোনো দিন খাইও নাই। এই সুন্দর ব্রাহ্মণ বালকটির অতিথি গ্রহণে উদাসীন অন্নপূর্ণাকে ঈষৎ পীড়া দিতে লাগিল। তাহার বড় ইচ্ছা এই গৃহচ্যুত প্রান্ত বালকটিকে পরিত্যক্ত করিয়া দেন, কিন্তু কিসে যে তাহার পরিতোষ হইবে তাহার কোনো সন্ধান পাইলেন না। অন্নপূর্ণা চাকরদের ডাকিয়া গ্রাম হইতে দুধ, মিষ্টান্ন প্রভৃতি ক্রয় করিয়া আনিবার জন্য ধুমধাম বাধা হইয়া দিলেন। তারাপদ যথা পরিমাণে আহার করিল, কিন্তু দুধ খাইল না। মতিলাল বাবু তাহাকে দুধ খাইবার জন্য অনুরোধ করিল। সে সংক্ষেপে বলিল, আমার ভালো লাগে না। নদীর উপর 2-3 দিন গেল। তারাপদ রাঁধা মারা বাজার করা হইতে নৌকো চালানো পর্যন্ত সকল কাজই স্বেচ্ছা এবং তৎপরতার সহজ যোগ দিল। যে কোনো দৃশ্য তার চোখের সম্মুখে আসে তাহার প্রতি তারাপদের দৃষ্টি ধাবিত হইত। যে কোনো কাজ তার হাতের কাছে আসিয়া উপস্থিত হইত তাহাতে সে আপনি আকৃষ্ট হইয়া পড়ে। তাহার দৃষ্টি এবং তাহার হস্ত, তাহার মর্ম সর্বদাই সচল হইয়া আছে। এই জন্য সে নিত্য সচলা প্রকৃতির মতো সর্বদা নিশ্চিন্ত ও উদাসীন, অথচ সর্বদাই ক্রিয়াসক্ত। মানুষ মাত্রই নিজের একটি স্বতন্ত্র অধিষ্ঠান ভূমি আছে। বাবু তাহার চির কথা মতো একদিন সন্ধ্যাবেলায় তাহার স্ত্রী কন্যাকে রামন পড়িয়া শুনাইতেছিলেন। কুশলবের কথার সূচনা হইতেছে এবং তারাপদ উৎসাহ সম্মান করিতে না পারিয়া নৌকো ছাদের ওপর হইতে নামিয়া আসিয়া কহিল,
আমি কুশলবের গান করি, আপনারা শুনে যান। রেণু রনা এটা ছিল গল্পের প্রথম পার্ট। গল্পের দ্বিতীয় পার্টটা ঠিক কাল সন্ধ্যা 9টার সময় আসছে। শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হচ্ছে কাল রাত ঠিক 9টার সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন।